নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এনডিএমএ একটা অথরিটি আছে, এনডিআরএফ টা হচ্ছে এনডিএম এর আন্ডারে। প্রাইম মিনিস্টার, ভেরি গুড, প্রাইম মিনিস্টার, কিন্তু এটা হোম মিনিস্ট্রির আন্ডারে হলেও এটা চেয়ারম্যান কিন্তু প্রাইম মিনিস্টার। তাহলে দেখ খুব সুন্দর একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটাই সবসময় লিখতে হবে। হেলথের ডেফিনেশনের মতোই এই ডিজাস্টারের ডেফিনেশনও চেঞ্জ করা যায় না। কি, এ ডিজাস্টার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি অকারেন্স দ্যাট কজেস ড্যামেজ, ইকোলজিক্যাল ডিসরাপশন, লস অফ হিউম্যান লাইফ or deterioration of health and health services on a scale sufficient to warrant an extraordinary response from outside the affected community or area। তার মানে এমন একটা ভয়ানক বড়সড় ব্যাপার যেটাতে প্রাণহানি ঘটছে, ইকোলজিক্যাল ডিসরাপশন বা জিওগ্রাফিক্যাল একটা ধ্বংসাত্মক কিছু ঘটছে, হিউম্যান লাইফের লস হচ্ছে, হেলথ আর হেলথ সার্ভিস দুটোই নষ্ট হচ্ছে, তার সঙ্গে এতটা পরিমাণে হচ্ছে যে যে এলাকায় হয়েছে সেখানকার হেলথ সার্ভিস এইটাকে মেট আপ করার জন্য সাফিসিয়েন্ট নয়, বাইরে থেকে হেল্প লাগবে, তবে পরে সেটা ডিজাস্টার, না হলে কিন্তু নয়। হ্যাজার্ড কাকে বলে? পোটেনশিয়ালি এই যে প্রাণহানি যেগুলো বললাম আমি, লস অফ হিউম্যান লাইফ, ইকোলজিক্যাল ডিসরাপশন, এইগুলো করতে পারে যে সেই রকম যে কোনো জিনিসকে হ্যাজার্ড বলবো আমি। হ্যাজার্ডের অনেক রকম কারণ আছে। এমার্জেন্সি এন্ড ডিজাস্টার ডু নট অনলি affect the কথা বলিস না and well-being of people. Frequently large number of people are displaced, killed or injured or subject to greater risk of epidemics. Epidemics কেন হয় এটা পরে আসছি আমি। Considerable economic harm is also common. Disaster cause great harm to the existing infrastructure and threaten the future of sustainable development. কেন? সাপোজ একটা এরিয়াতে ফ্লাড হয়েছে, এখন যেমন ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো জায়গায় ফ্লাড হয়েছে, তাহলে যে ভিলেজে ফ্লাড হয়েছে সেই ভিলেজের প্রাইমারি হেলথ সেন্টারটাও ডুবে গেছে, সাব সেন্টারটাও ডুবে গেছে, তাহলে সেখানে একটা মানুষের যদি মিনিমাম একটা কিছু হয় কি করে যাবে? যেতে পারবে না, সেই জন্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটাও চলে গেছে। There are many types of disaster. কি কি আমরা নাম জানি? আর্থকোয়েক, সাইক্লোন, ফ্লাড, টাইডাল ওয়েভস, ল্যান্ডস্লাইড, ভলকানিক ইরাপশন, টর্নেডো, ফায়ার, হারিকেনস, স্নোস্টর্ম, সিভিয়ার এয়ার পলিউশন বা স্মগ, হিট ওয়েভ, ফেমাইন্স, এপিডেমিক্স, বিল্ডিং কোলাপস, টক্সিকোলজিক অ্যাক্সিডেন্ট, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, ওয়ারফেয়ার, এত রকমের হয়। আচ্ছা, এই সিভিয়ার এয়ার পলিউশন বা স্মগের জন্য কোন রকমের কোন ইনসিডেন্ট তোদের মাথায় আছে জানিস? কোন এক্সাম্পল? সিভিয়ার এয়ার পলিউশন বা স্মগের জন্য কোন রকমের কোন ক্যাটাস্ট্রফি হয়েছে জানা আছে? এক্সাম্পল আছে? পড়িস? আমি আজকে জিজ্ঞাসা করব না, পরের দিন জিজ্ঞাসা করব। আচ্ছা, এর মধ্যে এতগুলোর মধ্যে ওয়ারফেয়ারটা বা ওয়ারটা একটা স্পেশাল ক্যাটাগরি, কারণ হচ্ছে বাকি অনেকগুলো ন্যাচারাল বা আর্টিফিশিয়ালও যদি হয়, কোনোটার উদ্দেশ্য থাকে না ধ্বংস করা। হারিকেন, টাইডাল ওয়েভ, সুনামি, আর্থকোয়েক, ফ্লাড যাই হোক, সেগুলো ন্যাচারাল ডিজাস্টার, নেচারে বিভিন্ন কারণে হয়, তার তো কোনো উদ্দেশ্য থাকে না। কিন্তু ওয়ারের একটা উদ্দেশ্য আছে, ইন্টেন্ডেড গোল অফ অ্যাকশন হচ্ছে ড্যামেজ। ওয়ারটা সেই জন্য আলাদা, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এটা ড্যামেজ করার জন্যই করা। কিছু কিছু আছে ডিজাস্টার যেগুলো আগে থেকে প্রেডিক্ট করা যায়, যেমন সাইক্লোন, যেমন যে কোনো রকমের ফ্লাড, কিছুটা আগে থেকে বুঝতে পারা যায়। আর কিছু কিছু আছে নরমালি বুঝতে পারা যায় না, যেমন হচ্ছে আর্থকোয়েক বোঝা যায় না। On the whole, morbidity which results from a disaster situation can be classified into 4 types. যে মরবিডিটি গুলো ডিজাস্টারের জন্য হয় তার 4টে টাইপ আছে। কি কি? একটা আমরা জানি ইনজুরিজ, যে কোনো রকমের ইনজুরি হতে পারে, সেটা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, প্লেন ক্র্যাশ হতে পারে, ইনজুরি হয়ে যাবে। দেন ইমোশনাল স্ট্রেস কেন হচ্ছে পরের দিন মেন্টাল হেলথ পড়াবো, স্ট্রেস আরো ভালো করে জানতে পারবি। কারণ হচ্ছে যে কোনো ট্রমাতেই যদি কেউ নিয়ার এন্ড ডিয়ার এর লস হয়ে যায়, বিশাল পরিমাণে একটা ইমোশনাল স্ট্রেস হয়ে যাবে, বিশাল পরিমাণে ধাক্কা। এপিডেমিক অফ ডিজিজ কেন হচ্ছে এটাও আসবো। আর ইনক্রিজ ইন ইন্ডিজিনাস ডিজিজ, এটাও লিঙ্ক থাকে এপিডেমিকের সঙ্গে।
এইটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর ডিজাস্টার ম্যানেজমেন্টের সাইকেল এট এ হোল কিরকম। 3 ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তিনটে আছে, ডিজাস্টার রেসপন্স, ডিজাস্টার প্রিপেয়ারনেস এন্ড ডিজাস্টার মিটিগেশন। সাইকেলটা দেখ, এইখানে ডিজাস্টার ইম্প্যাক্ট হয়েছে, একটা ডিজাস্টার ইম্প্যাক্ট, সেটা একটা ফ্লাড হতে পারে, এইখানটাতে একটা ইম্প্যাক্ট হলো, ইম্প্যাক্ট। এই যে সাইকেলটা ঘুরবে, এইখানে হচ্ছে মিটিগেশন, এখানে হচ্ছে প্রিপেয়ারনেস। মিটিগেশন কাকে বলে? ডিজাস্টার মিটিগেশন কাকে বলে? মিটিগেশনের আক্ষরিক অর্থ কি, বাংলায় কি বলে মিটিগেশনকে? প্রশমিত করা। মিটিগেশনের বাংলা হচ্ছে প্রশমিত করা, মানে হচ্ছে কোনো একটা জায়গায় ডিজাস্টার হওয়ার পর সবকিছু নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। কি করে ফিরিয়ে নিয়ে যাব? তার তিনটে স্টেজ আছে, একটা হচ্ছে রেসপন্স, রিহ্যাবিলিটেশন, রিকনস্ট্রাকশন। রেসপন্স মানে ইমিডিয়েট যে জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ডিজাস্টার হয়েছে, সেখানে ইমিডিয়েট যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে রেসপন্স। সেই রেসপন্স বিভিন্ন ভাবে করা যায়, তার বিভিন্ন সিস্টেম আছে, আমি দেখাবো। রেসপন্স করার পরে রিহ্যাবিলিটেশন, রেসপন্সটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন লাগলো, 7 দিনের মধ্যে ওই জায়গাটাকে আমি ক্লিন আপ করে নিলাম যেখানে ডিজাস্টার হয়েছে। হয়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে মেরামত করতে হবে বা রিহ্যাবিলিটেশন করতে হবে। যাদের যাদের এরকম ইম্পেয়ারমেন্ট হয়েছে, ডিসএবিলিটি হয়েছে, তাদেরকে সেই জায়গায় ইন্টিগ্রেট করতে হবে, সোশ্যাল ইন্টিগ্রেশন করতে হবে। যাদের লস হয়ে গেছে ফ্যামিলি মেম্বার, যদি কোনো বাচ্চা থাকে তার বাবা মাকে হারিয়েছে, তাকে টেক কেয়ার করার জন্য কোনো রিলেটিভও নেই, তখন সেটা রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে হেলথ সিস্টেমের আর সোশ্যাল অর্গানাইজেশন বা এনজিও। এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন করার পরে রিকনস্ট্রাকশন, আবার ভেঙে যাওয়া বাড়ি ঘর থেকে শুরু করে যা যা ইনফ্রাস্ট্রাকচার লস হয়ে গেছে সব আবার তৈরি করব। যদি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ট্র্যাকগুলো ডিরেলড হয়ে গেছে, কামরাগুলো সব চলে গেছে, সেই কামরাগুলো আবার যদি রিপেয়ারেবল হয় রিপেয়ার করব, আমি লাইন আবার মেনটেন করব, রাইল চেক করব, এটা হলো রিকনস্ট্রাকশন। এইগুলো করার পরে হচ্ছে মিটিগেশন। মিটিগেশন মানে হচ্ছে এক কথায় বলতে গেলে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা ডিজাস্টার হয়েছিল, তার নর্মালি ন্যাচারাল গুলোর কিছু কারণ থাকে, কিন্তু সেই কারণের জন্য যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, যে ড্যামেজটা হয়েছে, সেইটা কমানো সম্ভব। সেই কমানোর প্ল্যানটাকে মিটিগেশন বলে। সাপোজ 1 হাঁটু পর্যন্ত জল ঢুকেছে কোনো জায়গায়, একটা বিল্ডিং পড়ে গেল, এটা পড়ার কথা নয়, তাহলে বিল্ডিং এর কিছু প্রবলেম ছিল, বিল্ডিং কোড গুলোকে উন্নত করতে হবে, এটা একটা স্টেপ। এই টাইপের বিভিন্ন স্টেপ আছে, সেইটা হচ্ছে মিটিগেশন। তারপরে প্রিপেয়ারনেস। প্রিপেয়ারনেসটা কি জিনিস? আমরা কখনো বলি না যে আর কোনোদিন কোনো ডিজাস্টার হবে না, এটা হতে পারে না, কিন্তু যেটা করা যেতে পারে ডিজাস্টার প্রিপেয়ারনেস রাখা যেতে পারে। প্রিপেয়ারনেসটা কি? তৈরি থাকা। একটা খুব সুন্দর ডেফিনেশন আছে প্রিপেয়ারনেসের জন্য, মানে হচ্ছে যে জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট অ্যাডিকুয়েটলি থাকবে, টাইমলি থাকবে, প্রম্পট অ্যাকশন নিতে পারবো যে কোনো ডিজাস্টারের জন্য, সেটাই হচ্ছে প্রিপেয়ারনেস। খুব ভালো করে যদি ভেবে দেখিস, আমাদের যে সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোল আছে, এসডিজি যেগুলো আছে, সেইটাই যদি আমি ভালো করে করি, তার মানেই আমার ডিজাস্টার প্রিপেয়ারনেস নেওয়া হয়ে যাবে। তাহলে ডিজাস্টার প্রিপেয়ারনেস কিন্তু ছোট্ট ব্যাপার নয়, এটা আক্ষরিক অর্থে খুব বড় ব্যাপার। ফার্স্টে আমি বললাম ডিজাস্টার ইম্প্যাক্ট এন্ড রেসপন্স। এটা একটা আর্থকোয়েক, ফ্লাড, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, যাই হোক, ফার্স্টেই হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ফর লার্জ নাম্বার অফ ক্যাজুয়ালিটিস is likely to be needed only after certain type of disaster. Most injuries are sustained during the impact, and thus the greatest need for emergency care occurs in the first few hours. Just disasterটা হয়ে যাওয়ার বা ট্রমাটা হয়ে যাওয়ার প্রথম কয়েক ঘন্টা পরের মধ্যেই সবচেয়ে বেশি মেডিকেল কেয়ারটা লাগে। এই যে মেডিকেল কেয়ারটা, এই ম্যানেজমেন্ট অফ মাস ক্যাজুয়ালিটিস ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু সার্চ এন্ড রেস্কিউ। তাহলে কোথায় ফার্স্টে সার্চ করতে হবে, কোথায় কোথায় মানুষ আটকে আছে বা আহত অবস্থায় আছে, রেস্কিউ করতে হবে, উদ্ধার করতে হবে, ফার্স্ট এড দিতে হবে যা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে, ট্রায়েজ করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রায়েজ তোদের শর্ট নোট বা এক্সপ্লেন হয় আসতে পারে। দেন হচ্ছে স্টেবিলাইজেশন অফ ভিকটিম, হসপিটাল ট্রিটমেন্ট, রিডিস্ট্রিবিউশন অফ পেশেন্ট টু আদার হসপিটাল ইফ নেসেসারি। আমি বললাম যে বাইরের জায়গার হেল্প লাগবে, তার মানে সেই জায়গা বা আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে যে ট্রিটমেন্ট হবে তার থেকেও বেশি লাগতে পারে।
সার্চ রেস্কিউ এন্ড ফার্স্ট এড, এটা আমি বলে দিলাম। সার্চ রেস্কিউ আর ফার্স্ট এডটা প্রথম কে করে? বাইরে থেকে এনডিআরএফ আসতে 2 দিন সময় লাগবে। স্টেটের কোনো রেস্কিউ এজেন্সি থাকলে তার আসতেও 1 দিন সময় লাগবে। তাহলে ফার্স্ট কোনো ডিজাস্টার হলে কে হেল্প করে? আশেপাশের লোক, যাদের সঙ্গে হয়েছে তাদের মধ্যে যারা সুস্থ আছে তারা ফার্স্ট হেল্প করবে। তাহলে হচ্ছে মোস্ট ইমিডিয়েট হেল্প কামস ফ্রম দ্য আনইনজিওর্ড সার্ভাইভার্স। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে ট্রেন অ্যাক্সিডেন্টে যারা ইনজিওর হয়নি তারা ফার্স্ট হেল্প করবে এবং যারা আহত তাদেরকে ওখান থেকে বার করবে। নেক্সট হচ্ছে ফিল্ড কেয়ার। দেখ, মোস্ট ইনজিওর্ড পারসনস কনভার্ট স্পন্টেনিয়াসলি টু হেলথ ফ্যাসিলিটিস। হেলথ ফ্যাসিলিটিতে সমস্ত ইনজিওর্ড পারসনরা একসাথে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে? হেলথ ফ্যাসিলিটিটা ক্লাউডেড হয়ে যাবে, ফ্লাডেড হয়ে যাবে, মানে বেশি সংখ্যায় পেশেন্ট চলে আসবে। একটা প্রাইমারি হেলথ সেন্টার বা একটা ডিস্ট্রিক্ট হসপিটালেও ম্যান পাওয়ার লিমিটেড থাকে, তার যে পেশেন্টের নাম্বার সেটা অনেক বেশি। তাহলে এত পার্সেন্টকে কোথায় ধরানো যাবে? সেই জন্য যারা চলতে ফিরতে পারছে তাদেরকে বলা হয় আপনারা যা ট্রান্সপোর্ট পাচ্ছেন নিয়ে চলে যান, গাড়ির জন্য ওয়েট করবেন না, কোনো টিমের জন্য ওয়েট করবেন না। তাহলে যা ট্রান্সপোর্ট পাচ্ছে সেটা নিয়ে চলে গেল। এরপরে সবাই যে চলে গেল রিগার্ডলেস অফ ফেসিলিটিস অপারেটিং স্ট্যাটাস, জানেই না যে ওই সামনে হসপিটালটা আদৌ খোলা আছে, ওখানে কি কি ট্রিটমেন্ট হয় জানে না, জানার দরকারও নেই, সেই মুহূর্তে পৌঁছতে হবে, সবাই চলে গেল। তারপরে কি হলো? প্রোভাইডিং প্রপার কেয়ার টু ক্যাজুয়ালিটিস require the health service resources be redirected to this new priority। সেখানে গিয়ে দেখা গেল শুধুমাত্র আউটডোর হয়, ইনডোর হয় না, কিন্তু তখন সেটা বললে চলবে না। সেখানে যা সেই মুহূর্তে ম্যান পাওয়ার আছে সবাইকে কাজে লাগাতে হবে। বেড অ্যাভেলেবিলিটি সার্জিক্যাল সার্ভিসেস শুড বি ম্যাক্সিমাইজড। যা যা ওখানে অ্যাভেলেবেল আছে সবগুলোকে ম্যাক্সিমাইজ করতে হবে। যদি বিএমওই ওখানে সেই মুহূর্তে না থাকে ওনাকে আসতে হবে। পিএইচএন বিপিএইচএন আশা যাদের ডিউটি আছে সবাইকে আসতে হবে, সমস্ত মেডিকেল অফিসারকে আসতে হবে। সেই মুহূর্তে সমস্ত লিভ ক্যান্সেল হয়ে যাবে সেই মুহূর্তে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে। তারপরে যেটা করতে হবে, প্রভিশন অফ ফুড এন্ড শেল্টার, ওই মানুষগুলোকে খাবার আর থাকার জায়গাদের ব্যবস্থা করতে হবে। এটা প্রাইমারি রেসপন্সিবিলিটি হয়ে যাবে হেলথ সেন্টারের। আর কি দিতে হবে? একটা ইনকোয়ারি আসবে, সেন্টার একটা খুলতে হবে যেখানে পেশেন্ট এরকম একটা হলে তার পরিবারের লোকজন এসে খোঁজ করবে আমার পেশেন্ট কোথায় আছে, সেই জন্য সে কেমন আছে, কোথায় আছে, কতটা অসুস্থ জানানোর জন্য হেল্পলাইন নাম্বার থাকে যেটা ডিসপ্লে করা হয়, সেইটা এস্টাবলিশ করতে হবে। আর যারা মারা গেছে তাদের রাখার জন্য অ্যাডিকুয়েট মর্চুয়ারি স্পেস প্রোভাইড করতে হবে। সেই মুহূর্তে দিতে ডেড বডি যদি থাকে রাখার জায়গা দিতে হবে। এটা ফিল্ড কেয়ার। ট্রায়েজ কি? ট্রায়েজ হচ্ছে মেইনলি এমন একটা সিস্টেম যে আমি বললাম একসঙ্গে প্রচুর পেশেন্ট বা একসঙ্গে একটা ডিজাস্টার হলে তার যে পরিমাণ হেলথ ক্যাজুয়ালিটি হবে সেইগুলো ট্রিট করার মতো কোনো জায়গাতে এত ম্যান পাওয়ার থাকে না। তাহলে যে প্রিন্সিপালটা থাকে ফার্স্ট কাম ফার্স্ট ট্রিটেড, এইটা তখন অ্যাপ্লাই করা যাবে না যে ফার্স্ট আসবে তাকে আমি ফার্স্ট দেখবো না। যাকে আমি স্মল ইন্টারভেনশন দিয়ে তাড়াতাড়ি সুস্থ করতে পারবো বা যার রিহ্যাবিলিটেশনের দরকার পড়বে না, অল্প একটুখানি ট্রিটমেন্ট করলে সুস্থ করা যাবে, তাদেরকে ফার্স্ট দেখবো। আর যাদেরকে অ্যাম্বুলেটরি হেঁটে হেঁটে যেতে পারছে, মাইনর চোট লেগেছে, তাদের ফার্স্ট বাড়ি পাঠাবো, প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠাবো, প্রাইমারি কেয়ার দিয়ে বাড়ি পাঠাবো। কেন? তারও কারণ আছে। ডেড পেশেন্টকে আমার দেখার প্রয়োজন নেই, শুধু ডেড বডিগুলো আলাদা করতে হবে। আর কিছু আছে মরিবান্ড পেশেন্ট, মানে দুটো হাত ভেঙে গেছে দেখতে পাচ্ছি, দুটো পা ভেঙে গেছে দেখতে পাচ্ছি, আনকনসাস, প্রায় গ্যাসপিং কন্ডিশনে আছে, বুঝতে পারছি যে হেডে মারাত্মক ইনজুরি হয়েছে, তাকে আমি চিকিৎসা দেবো না এটা বলিনি, কিন্তু তাকে ফার্স্ট কনসার্ন দেবো না, কারণ তাকে আমার ওখানে যে ম্যান পাওয়ার আছে সেটা দিয়ে সুস্থ করতে পারবো কিনা আমি জানি না, আদৌ সুস্থ হবে কিনা সেটাও জানি না। তাহলে তাকে যেটুকু দেওয়া সেইটুকু দেবো, যাকে দিলে উপকার হবে তাকে ফার্স্ট দেবো কেয়ারটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অন্য কিছু ইউজ করা যাবে না, একদম ট্রাইজ ইউজ করতে হবে। এই যেখানে বলা আছে মরিবান্ড পেশেন্ট হু রিকোয়ার এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন উইথ কোশ্চেনেবল বেনিফিট হ্যাভ দ্য লোয়েস্ট প্রায়োরিটি। আর যারা ম্যাক্সিমাম বেনিফিট আমরা এই ট্রাইজটা অ্যাপ্লাই করলে পাবো। এবার এই ট্রাইজের বিভিন্ন টাইপের কালার কোডিং আছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, তার একটা আমাদের কান্ট্রিতেও আছে, 4টে কালার কোড আছে। দেখ, রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক। রেড, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, 4টে মনে রাখবি। রেড মানে হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি,
যাকে আমি ওখানে যে ইন্টারভেনশন আছে সেটা দিলে পেশেন্টটা বেঁচে যেতে পারে, সুস্থ হতে পারে, তারা হচ্ছে রেড। গ্রিন হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি, তারপরে ক্যাটাগরি সরি ইয়েলো। গ্রিন হচ্ছে অ্যাম্বুলেটরি পেশেন্ট, মানে মিনিমাম মাইনর ইনজুরিস আছে, যাদের প্রায় চোট লাগেনি, একটা কাটা ছেঁড়া গেছে, বাড়ি গিয়ে সুস্থ হয়ে যাবে, তাদেরকে আমি ছেড়ে দেবো, অ্যাম্বুলেটরি পেশেন্ট। আর ব্ল্যাক হচ্ছে ডেড অর মরিবান্ড পেশেন্ট, ওই যেটা বললাম যে কোশ্চেনেবল বেনিফিট আছে, আমি যদি নিউরোসার্জনও নিয়ে আসি তাতেও সে বাঁচবে কিনা আমি জানি না, তাদেরকে লাস্ট প্রায়োরিটি দেবো। ট্রায়াল শুড বি ক্যারিড আউট এট দ্য সাইট অফ ডিজাস্টার, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্রায়াল কোনো জায়গায় ঘরে বসে হবে না, কাঁচের ঘরে বসে হবে না, যেখানে ডিজাস্টার হয়েছে ওই সাইটে হবে। in order to determine transportation priority and admission to hospital and treatment center, ওখানে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছি পেশেন্ট গুলোকে, সঙ্গে সঙ্গে কে কোথায় যাবে এবং কি ট্রান্সপোর্টে যাবে সেটাও আমাকে ভাগ করে দিতে হবে, কোন হসপিটালে যাবে নিয়ারেস্ট সেটাও বলে দিতে হবে। Ideally, local health workers should be taught the principles of triage as part of disaster training. তাহলে আশা, এনএম, মেডিকেল অফিসার, বিএমওইচ, ডেপুটি সিএমওইচ, এনাদের সবাইকারই এই ট্রায়াজের ব্যাপারে একটা সম্যক ধারণা থাকা উচিত বা থাকে। এই কারণে আমি বললাম যেখানে ট্রায়াজ হবে সেখানে হেলথ সেন্টারটা হয়তো ডুবে গেছে, কিন্তু সমস্ত হেলথ পার্সোনাল যারা আছে তারা তো ডুবে যায়নি, তারা বেঁচে আছে, তাহলে তারা এটা অ্যাপ্লাই করবে সেই মুহূর্তে। এরপরে হচ্ছে ট্যাগিং, এইরকম একটা ট্যাগ লাগানো থাকে যেখানে ওই যে ক্যাটাগরিটা আমি বললাম এই ক্যাটাগরিটা লেখা থাকে, গ্রিন, ইয়েলো, রেড না ব্ল্যাক। আর তার সঙ্গে যারা মাইনর ইনজুরি তাদের সঙ্গে সঙ্গে বাড়ি পাঠানো, কেন না অ্যাভয়েড সোশ্যাল ডিসলোকেশন, মানে মেন্টাল একটা সাপোর্ট দেওয়ার জন্য বাড়ির লোকের কাছে পাঠিয়ে দিলাম, তাহলে বাড়ির লোক চিন্তাহীন হলো আর যে গেল সেও চিন্তাহীন হলো। তার সঙ্গে অ্যাডেড ড্রেন অর রিসোর্সেস অফ ট্রান্সপোর্টিং, তাকে যদি আমি পাঠিয়ে দিই তার হসপিটালে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্টটা লাগতো সেইটা লাগছে না, একটা ট্রান্সপোর্ট আমি খালি পেয়ে গেলাম। এই দুটো কারণে তাকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। এই ট্যাগিং এ কি কি লেখা থাকে, নেম, এজ, প্লেস অফ অরিজিন, ট্রায়াজ ক্যাটাগরি, ডায়াগনোসিস, ইনিশিয়াল ট্রিটমেন্ট, যতটা ওই মুহূর্তে অ্যাভেলেবেল হবে ততটা এখানে লিখতে হবে। আইডেন্টিফিকেশন অফ ডেট, এইটা খুব ইম্পর্টেন্ট। মারা গেছে মনে আমার আর কিছু দায়িত্ব নেই, বা যারা ওখানে পার্সন আছে তাদের কিছু দায়িত্ব নেই এমন নয়, ডেড বডিকে প্রপার রেসপেক্ট দিতে হবে, এটা হচ্ছে মেন। আরো একটা জিনিস সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে যদি ডেথ হয়ে যায় কোনো একটা ডিজাস্টারে, তাহলে ম্যাক্সিমাম যে আমার অ্যাভেলেবেল হেলথ ফেসিলিটি আছে বা হেলথ স্টাফ আছে বা ম্যান পাওয়ার আছে, তারা ডেড বডি উদ্ধারেই লেগে যাবে, ট্রিটমেন্টের পার্টে তাদের অ্যাভেলেবিলিটিটা কমে যায়। এই জন্য প্রচুর পরিমাণে ডেড হয়ে গেলে এটা একটা মুশকিল। কেয়ার অফ দ্য ডেড ইনক্লুড, কি কি কেয়ার নিতে হবে, রিমুভাল অফ ডেড ফ্রম দ্য ডিজাস্টার সিন, যেখানে ডিজাস্টারটা হয়েছে সেখান থেকে ওটা বার করতে হবে, শিফটিং টু মর্চুয়ারি করতে হবে, আইডেন্টিফিকেশন, যিনি মারা গেছেন তার আইডি বার করতে হবে, রিসেপশন অফ বেরিফড রিলেটিভস, যারা শোক সন্তপ্ত তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ঠিক মতো দেখাশোনা করা বা তাদের শোকটাকে বোঝা, যেটাকে এমপ্যাথি বলে, সেটা দেখাতে হবে। প্রপার রেসপেক্ট ফর দ্য ডেড ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। আচ্ছা, হেলথ হ্যাজার্ড অ্যাসোসিয়েটেড উইথ ক্যাডাভার্স আর মিনিমাল ইফ ডেথ রেজাল্টস ফ্রম ট্রমা and corpses are quite unlikely to cause outbreak of disease such as typhoid fever, cholera, plague. সাপোজ ওই যেটা বললাম ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বাস অ্যাক্সিডেন্ট হলো, বেশ কিছু মানুষ মারা গেলেন, সেই যে ডেড বডি গুলো থেকে হঠাৎ করে টাইফয়েড ফিভার, কলেরা এগুলো হওয়ার কথা নয়। কোন সময় হবে, সাপোজ একটা ফ্লাড হয়েছে, সেই ফ্লাডে বেশ কিছু মানুষ মারা গেছে, ডেড বডি গুলো জলের তলায় আছে, সেইখানে সেগুলো পচে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু টাইফয়েড, কলেরা বা গ্যাস্ট্রোএন্টারিক ইনফেকশন হওয়ার চান্সেস বেশি। তারপরে আসছে রিলিফ ফেজ লাস্টে। দিস ফেজ বিগিনস when assistance from outside starts to reach the disaster area। তাহলে ফার্স্টে কোনো জায়গায় ডিজাস্টার হয়েছে, সেটা খবর গেছে সেন্ট্রালি বা স্টেটের কাছে, তারা সেখান থেকে প্ল্যানিং করেছেন, অ্যারেঞ্জ করেছেন, জিনিস দিয়েছেন, তারা এসে পৌঁছচ্ছে। দিস টেকস 2 to 3 days টাইম, একটা টাইম লেগে যায়। The type and quantity of humanitarian relief supplies are usually determined by two main factors. একটা হচ্ছে the type of disaster, কি টাইপের ডিজাস্টার, since distinct event have different effects on the population, and the type and quantity of supplies available locally. তাহলে ধর ফ্লাড হয়েছে,
তাহলে মেদিনীপুরের ফ্ল্যাট একরকম, মুর্শিদাবাদের ফ্ল্যাট একরকম, পাহাড়ের ফ্ল্যাট একরকম, তিনটে ফ্ল্যাট আলাদা রকম। তাহলে সেই অনুযায়ী সেখানকার প্রিপেয়ার্ডনেস এর মধ্যে একটু একটু ডিফারেন্স থাকে। আচ্ছা, একদম ইমিডিয়েটলি ফলোইং এ ডিজাস্টার আমি বললাম যে তার একটা ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের দরকার আছে, সেই পার্টগুলো হয়ে গেল। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে প্রিভেন্ট করতে হবে কমিউনিকেবল ডিজিজ। কেন করতে হবে ওটা আমি প্রথম থেকেই বলে আসছি, বলবো। নেক্সট যেটা দিতে হবে, ফুড, ব্ল্যাঙ্কেট, ক্লোদিং, শেল্টার, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট এন্ড কনস্ট্রাকশন মেটেরিয়াল। তাহলে থাকার জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, শোয়ার ব্যবস্থা করতে হবে, ক্লিনলিনেসের ব্যবস্থা করতে হবে, ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করতে হবে, ইলেকট্রিসিটি না থাকলে তার ব্যবস্থা করতে হবে, স্যানিটারি ইকুইপমেন্ট দিতে হবে, কোনো বিল্ডিং যদি থাকার মতো না থাকে সেটাকে কনস্ট্রাক্ট করতে হবে। এতগুলো কাজ আছে ট্রিটমেন্টের পর। আর একটা র্যাপিড ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার কি কি জিনিস এই মুহূর্তে লাগবে, মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কি কি জিনিস নষ্ট হয়ে গেছে, কত পার্সেন্ট আটকে পড়েছে, র্যাপিডলি দেখে নিতে হবে। এরপরে ডিজাস্টার ম্যানেজার কিছু থাকে, তারা এটা প্রিপেয়ার করেন, তারা প্রিপেয়ারও থাকতে হবে। সেই মুহূর্তে বাইরে থেকে প্রচুর পরিমাণে ফান্ড আসে, ডোনেশন আসে, সবাই করি, আমরা করি, এনজিও থেকে দেয়, সেন্ট্রালি দেয়, কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন দেয়, সাধারণ মানুষ সমস্ত জায়গা থেকে আসে। তাহলে সেই ফান্ডগুলো ম্যানেজ করতে হবে। আর চারটে রকমের জিনিস প্রিন্সিপাল আছে, যেমন হচ্ছে অ্যাকুইজিশন অফ সাপ্লাইস, গভর্নমেন্ট সাপ্লাই আসছে, কেউ নিজের ইচ্ছায় দিচ্ছেন, পলিটিক্যাল পার্টি থেকে দিচ্ছে, সমস্ত যে জায়গাগুলো থেকে আসছে সেইগুলোর একটা ইয়ে বানাতে হবে, লিস্ট বানাতে হবে, অ্যাকুইজিশন অফ সাপ্লাই। ট্রান্সপোর্টেশন করতে হবে, সেগুলোকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। স্টোরেজ করতে হবে, যেগুলো পৌঁছানো গেল না সেগুলো তো রাখার ব্যবস্থা করতে হবে, বা বাড়তি যদি থাকে পরের দিনের জন্য রাখতে হবে। লাস্টলি হচ্ছে ডিস্ট্রিবিউশন, স্টোরেজের পরে সেই দিনে দিলেই হবে না, পরের দিনেও দিতে হবে। বন্যার জল যেখানে জমে আছে 5 থেকে 7 দিন জল থাকতে পারে, তাহলে অতদিন পর্যন্ত এই লোকগুলোর এতগুলো জিনিসের ব্যবস্থা করতে হবে। এপিডেমিওলজিক্যাল সার্ভাইলেন্স এন্ড ডিজিজ কন্ট্রোল, এই দুটো স্লাইড খুব ইম্পর্টেন্ট। এখানে বুঝতে পারা যাবে যে কেন আমি বলছি যে বারবার কমিউনিকেবল ডিজিজ গুলো বেড়ে যাবে। এক হচ্ছে ওভার ক্রাউডিং এন্ড পুয়ার স্যানিটেশন ইন টেম্পোরারি রিসেটেলমেন্ট। সাপোজ একটা জায়গাতে, আমি বন্যার উদাহরণই দিচ্ছি বারবার, ফ্লাড হয়েছে, তাহলে সবাইকে একটা এমন একটা উঁচু স্কুলে নিয়ে গিয়ে রাখা হয়েছে যে স্কুলটাতে জল ঢোকেনি, 4-5টা শুকনো আছে, তাহলে এটা টেম্পোরারি রিসেটেলমেন্ট। এই জায়গাটাতে সবাই এলো মানে এই জায়গার ওভার ক্রাউডিং হয়ে গেল, তাহলে স্যানিটেশনটাও পুয়ার হয়ে যাবে। যে পরিমাণ ওখানে টয়লেট ফেসিলিটি থাকার কথা সেই পরিমাণ তো থাকবে না, সবাই থাকে না, তাহলে এই জায়গাটাতে রেসপিরেটরি ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে, একটা কমিউনিকেবল ডিজিজ। দেন পপুলেশন ডিসপ্লেসমেন্ট মে লিড টু ইন্ট্রোডাকশন অফ কমিউনিকেবল ডিজিজ, আরো একটা হবে কাছাকাছি ওভারক্রাউডিং এ থাকার জন্য। একটা টিবি পেশেন্ট ওখানে চলে এলো, অন্য পেশেন্টেরও টিবি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডিসরাপশন এন্ড কন্টামিনেশন অফ ওয়াটার সাপ্লাই, ড্যামেজ টু সুয়ারেজ সিস্টেম, পাওয়ার সিস্টেম, তাহলে ওই এলাকাতে যে ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই ছিল সেটা সেই মুহূর্তে নষ্ট হয়ে গেছে, পাওয়ার ব্যাকআপ চলে গেছে, ড্রেনেজ সিস্টেম চলে গেছে। এরপরে হচ্ছে রুটিন যে কন্ট্রোল প্রোগ্রাম গুলো থাকে, এত রকমের কন্ট্রোল প্রোগ্রাম আমরা পড়াই, দেখতে পাচ্ছ তোরা, ম্যালেরিয়া থেকে, ডেঙ্গু থেকে, ভ্যাকসিনেশন থেকে, নন কমিউনিকেবল ডিজিজ, সমস্ত প্রোগ্রাম গুলো তো সেই মুহূর্তে থেমে যাবে। কারণ কি, সমস্ত ম্যান পাওয়ার, সমস্ত ফান্ড, সব টাকা পয়সা আমি লাগিয়ে দিয়েছি ডিজাস্টারের জন্য, তাহলে কিন্তু রুটিন কন্ট্রোল প্রোগ্রাম গুলো সেই মুহূর্তে বন্ধ হয়ে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল চেঞ্জেস মে ফেভার ব্রিডিং স্পেসেস অফ ভেক্টরস এন্ড ইনক্রিজ দ্য ভেক্টর পপুলেশন ডেনসিটি। ফ্লাড হলে বিভিন্ন জায়গায় জল জমে আছে, 7 দিন জল জমে থাকলেই মশার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এটার জন্য আমি বলছিলাম যে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামটা আমি বন্ধ করে রেখেছি, ভেক্টর বেড়ে গেছে, তাহলে কিন্তু ম্যালেরিয়ার চান্সেস বেড়ে গেল। নেক্সট হচ্ছে জুনোসিস, মানে ওয়াইল্ড অ্যানিম্যাল বা ডোমেস্টিক অ্যানিম্যাল থেকে যে ডিজিজ গুলো হয়, যেমন ইকুইন লেপ্টোস্পাইরোসিস হতে পারে, রেবিস হতে পারে, ইকুইন এনসেফালাইটিস হতে পারে, এই টাইপের ডিজিজ গুলো বেড়ে যাবে। ইট ইজ ক্লোজলি রিলেটেড টু ফার্স্ট 3 ফ্যাক্টরস মেনশনড অ্যাবাভ, তাহলে যেগুলো বললাম তার প্রথম 3টে কারণে জিআই ট্র্যাক্টে ইনফেকশনটা হয়ে যায়। ভেক্টর বর্ন ডিজিজ যেটা বললাম যে মশা বেড়ে যাওয়ার জন্য হচ্ছে, এটার সঙ্গে সঙ্গে হবে না, মশা গ্রো করতে, জন্মাতে মসকুইটো 7 দিন তো সময় লাগবে, তাহলে একটা সময় পরে মসকুইটো ডেনসিটি বাড়বে, তারা সেই ইনফেকশন নিজেরা নেবে, তারপর ছড়াবে, তারপর ইনকিউবেশন পিরিয়ড আছে, তারপরে হবে, তাহলে এটা একটু সময় লাগবে, সেভারাল উইকস। এইটা আমি বললাম।
এটার জন্য যদি প্রয়োজন পড়ে ভেটেরিনারি সার্ভিসকে ডেকে যাদের যাদের ডোমেস্টিক অ্যানিমেলস থাকে, ছাগল গরু এসব যারা থাকে, সেইগুলোকে চেক করিয়ে নিতে হবে যে কেউ এরকম ডিজিজে আক্রান্ত কিনা, তাহলে সেইগুলোকে কিন্তু আলাদা করতে হবে। ভ্যাকসিনেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট। এই সময় মিডিয়া, প্রেস, পাবলিক, গ্লোবালি, পলিটিক্যালি প্রচুর প্রেসার থাকে মাস ভ্যাকসিনেশনের জন্য। কিসের কিসের? মেনলি টাইফয়েড, কলেরা, টিটেনাস। টাইফয়েড, কলেরা, টিটেনাস, এই তিনটে ভ্যাকসিনের জন্য প্রচুর প্রেসার থাকে। কিন্তু আইডিয়ালি WHO বলেছে এই সময় ভ্যাকসিনেশনের কোনো রোল নেই, কারণ টাইফয়েডের এখন এফেক্টিভ ভ্যাকসিন আছে, তাই বা টিসিবি কনজুগেট ভ্যাকসিন আছে, লাইফ লং প্রোটেকশন। কলেরারও ভালো ভ্যাকসিন আছে, কিন্তু এরা লার্জ স্কেলে পাবলিক হেলথ মেজারের জন্য এখনো প্রুভেন এফেক্টিভ নয়। আরো একটা কারণ আছে, এই ভ্যাকসিনগুলো এক তো কস্টলি, আমি নিয়ে এলাম, মানুষজনকে দিলাম, দেওয়ার জন্য একটা ম্যান পাওয়ার লাগবে বড় রকমের, সেই ম্যান পাওয়ারকে আমি এনগেজ করে দেবো, তার সঙ্গে স্টেরিলাইজেশন দেখতে হবে, ইনজেকশন টেকনিক দেখতে হবে, যেগুলো ওই সময় খুব অসম্ভব। তার সঙ্গে এইগুলো দেওয়ার ফলে একটা কনফিডেন্স, একটা সিউডো কনফিডেন্স চলে আসে, আমার তো ভ্যাকসিন নেওয়া আছে, আমার আর হবে না কিছু, আমি আর কিছু পারবো না। তাহলে যেগুলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেগুলোর ইউজ বন্ধ হয়ে যাওয়া, পার্সোনাল প্রোটেক্টিভ মেজার্স গুলো কম ইউজ করা, তার জন্য একটা নেগলেক্ট চলে আসবে, তাহলে এফেক্টিভ কন্ট্রোল মেজারটা আলটিমেটলি কমে যেতে পারে। সেই জন্য কখনো ভ্যাকসিনেশন এগুলোতে রেকমেন্ডেড নয়। নেক্সট হচ্ছে টিটেনাস ভ্যাকসিন। এইটা বলা আছে যদি দেখা যায় যে 5 ইয়ার্স এর আগে ও টিটেনাসের ইমিউনাইজেশন আর নিয়েছে, পরে নেয়নি, একটা কাট ইনজুরি আছে, যদি অ্যাডিকুয়েট উন্ড ক্লিনিং আর ট্রিটমেন্ট আমি দিই তাহলে খুব ভালো, না হলে একটা বুস্টার ডোজ আমি দিতে পারি যদি কোনো মেডিকেল অফিসার থাকেন তার সঙ্গে কনসাল্ট করার পর। নেক্সট হচ্ছে রুটিন ভ্যাকসিন প্রোগ্রামগুলো আমি বললাম হল্ট হয়ে যাবে, এতে দুটো ডিজিজের জন্য খুব প্রবলেম হবে, একটা হচ্ছে পোলিও, সেকেন্ড হচ্ছে মিজলস। তাহলে এই দুটো আমাকে যে করে চালু করতে হবে, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা চালু করতে হবে। আরো একটা জিনিস, কোল্ড চেন ফ্যাসিলিটিটা ইনএডিকুয়েট হয়ে যেতে পারে, মানে কোল্ড চেন সিস্টেমটা হয়তো জলের তলায়, সমস্ত ইকুইপমেন্ট গুলো কন্টামিনেটেড হয়ে গেছে, তাহলে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে ডিস্ট্রিক্ট থেকে আবার আনাতে হবে, যদি ডিস্ট্রিক্টে না থাকে স্টেট থেকে আনাতে হবে। আর হচ্ছে ভ্যাকসিন পলিসি, ওই মুহূর্তে ওখানে বাচ্চাদের কি কি ভ্যাকসিন দেওয়া খুব জরুরি সেইটা ডিসাইড হবে সিনিয়র লেভেলে, এটা কিন্তু নিচের লেভেলে হবে না। তাহলে সিনিয়র লেভেল ঠিক করে দেবে যে এইগুলো এখন দিতে হবে, সেইগুলোই দেওয়া হবে। আর প্রত্যেকটা ভ্যাকসিনেরই আমরা জানি একটা করে বাফার পিরিয়ড থাকে, মানে একটা এজ লিমিটের পরেও কিছুটা সময় দেওয়া থাকে যেখানে ওটা দেওয়া সম্ভব। তাহলে জাস্ট এক সপ্তাহ বন্ধ হয়ে গেছে বলে খুব দুঃখের কিছু নেই, সঙ্গে সঙ্গে চালু করে দিয়ে দিতে পারলেই হবে, কিন্তু এই পোলিও আর মিজলসটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেক্সট হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন ফুড চেন সিস্টেমের সাপ্লাই, ট্রান্সপোর্ট সমস্ত কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি নষ্ট হয়ে যায় ওখানে ডিমান্ডটা দেখতে হবে যে ওখানে কতখানি ডিমান্ড আছে, আর তার সঙ্গে কি কি ইনফ্যান্ট, চিলড্রেন, প্রেগনেন্ট ওমেন, নার্সিং মাদার, সিক পারসন, এরা সবচেয়ে বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা। তাহলে এই মানুষগুলিকে নিউট্রিশনাল প্রবলেম কিছু হচ্ছে কিনা আগে দেখে নিতে হবে, তাদের জন্য আলাদা করে খাবারের বন্দোবস্ত করতে হবে। কি কি? অ্যাসেসিং দ্য ফুড সাপ্লাইজ আফটার দ্য ডিজাস্টার, gauging the nutritional need of the affected population, calculating daily food ration and need for large population group, and monitoring the nutritional status. নিউট্রিশনের পর হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত মানুষকে রুটিন যে কেয়ার পায়, প্রাইমারি হেলথ কেয়ার, সেখানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ যখনই কোনো জায়গায় ডিজাস্টার স্ট্রাইক করে সঙ্গে সঙ্গে আমরা দেখি বাইরে থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন কোম্পানি হতে পারে, চ্যারিটেবল অর্গানাইজেশন হতে পারে, এনজিও হতে পারে, কর্পোরেট হসপিটাল হতে পারে, তাদের সিএসআর যে ইনিশিয়েটিভ থাকে সেখানে চলে আসে, এসে সফিস্টিকেটেড মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। যেমন হচ্ছে খুব হাইলি একটা অস্থায়ী তৈরি করে দিল, হসপিটাল তৈরি করে দিল, সেখানে হয়তো তাদের জায়গা থেকে ভালো সার্জন, মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, ট্রমা কেয়ার এক্সপার্ট উড়িয়ে নিয়ে চলে এলো। তাহলে ওখানকার মানুষের বা যে কোনো জায়গাতেই মানুষের ডিমান্ডটা অনেক বেড়ে যায়, তারা কিছুদিন থাকবে চলে যাবে, তারপরে তাকে
কে কে হেল্প করবে? সেই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানই হেল্প করবে, কিন্তু যে মেডিকেল অফিসার আছে। সেই জন্য বলা হয় যে এইটা কিন্তু সবসময় নেগেটিভ এফেক্ট দিতে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রায়োরিটি গুলোকে শিফট করে প্রাইমারি হেলথ কেয়ারে নিয়ে যেতে হবে। আর ওই রুটিন হেলথ কেয়ার থেকে শুরু করে ওটা যখনই এস্টাবলিশ করে দেবো আমরা হেলথটাকে, এনভায়রনমেন্টাল স্যানিটেশনের দিকে নজর দিতে হবে। এরপর হচ্ছে ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই তোরা বুঝতেই পারছিস, যে কোনো জায়গাতে একটা ডিজাস্টার হলে ওয়াটার সাপ্লাই একদম সোর্স থেকে শুরু করে ট্রান্সপোর্ট পুরোটা কন্টামিনেশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের ফার্স্টে সোর্সটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ওটাকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার করার পর ক্লিন করতে হবে। ট্রান্সপোর্টের যে পাইপগুলো সেটা দেখে নিতে হবে কোনো জায়গায় ব্রেকেজ আছে কিনা। যদি ওয়াটারে প্রেসার কম থাকে তাহলে কন্টামিনেট হয়ে যাওয়ার চান্সেস বেশি, তাহলে ওয়াটার প্রেসারটাকে মেনটেন করতে হবে, এটাও লেখা আছে এখানে। আর মেন হচ্ছে ক্লোরিনেশন করতে হবে 0.2 to 0.5 mg পার লিটার রেসিডুয়াল ক্লোরিন যাতে থাকে, ক্লোরিনেশনটা বাড়াতে হবে। তাহলে এই যে ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশনটা আমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারবো এই রেসিডুয়াল ক্লোরিনটাকে বাড়িয়ে 0.2 to 0.5, এটা মনে রাখবি। আর হচ্ছে কোনো কেমিক্যাল কন্টামিনেশনও হতে পারে। সাপোজ ওই এরিয়ায় একটা প্ল্যান্ট আছে, কেমিক্যাল প্ল্যান্ট, সেটা ডিস্ট্রয় হয়ে গেছে ডিজাস্টারে, তাহলে কেমিক্যাল এসে মিক্স হতে পারে ওয়াটারে। যদি হয় সেকেন্ড প্রায়োরিটি আফটার ব্যাকটেরিওলজিক্যাল কনফার্মেশন, সেকেন্ড হচ্ছে কেমিক্যাল কন্টামিনেশন, টক্সিসিটি কিছু হয়েছে কিনা এটা চেক করা। যদি এরকম কোনো প্ল্যান্ট না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এক্সিস্টিং আর নিউ ওয়াটার সোর্স, ধর ওখানে এক্সিস্টিং ওয়াটার সোর্স যেটা আছে সেটা ঠিক আছে বা ঠিক নেই, আমি রিপেয়ার করলাম দুটো। নিউ যদি ঠিক না থাকে তাহলে নিউ ওয়াটার সোর্স আমাকে এস্টাবলিশ করতে হয়েছে, তার জন্য কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। ওয়াটারটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেই জন্য সেই পয়েন্টগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে যে পয়েন্টটা আমি করলাম সেটা রেস্ট্রিক্ট করতে হবে পিপল আর অ্যানিমেলের জন্য, সব সময় যেন সবাই ওখানে চলে না আসে। তার জন্য প্রয়োজন হলে ওটা একটা গার্ড করতে হবে, ফেন্সিং দিতে হবে, আর একজনকে অ্যাপয়েন্ট করতে হবে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গাটা প্রোটেক্ট করবে। লাইন বাই লাইন লোক আসবে, যা প্রয়োজনীয় জল নেবে চলে যাবে। সেকেন্ড হচ্ছে অ্যাডিকুয়েট এক্সক্রিটা ডিসপোজাল যেটা হবে সেটা ওই ওয়াটার সোর্স থেকে দূরে হবে। এটা সবাই জানি যে ওয়াটারের দূর থেকে এক্সক্রিটা ডিসপোজ হবে। যদি ওখানে কোনো রিভার থাকে তাহলে এই যে সোর্স ওয়াটার তার আপস্ট্রিমে কিন্তু কেউ স্নান বা বাদিং করবে না। সাপোজ এখানে ওয়াটার সোর্স আছে, এইদিকে হচ্ছে ফ্লোটা রিভারে, এইখানে এসে সবাই মিলে স্নান করতে শুরু করলো, এটা করা যাবে না, ডাউনস্ট্রিমে করতে হবে, তাহলে কন্টামিনেশনের চান্সটা কম থাকবে। নেক্সট হচ্ছে আপগ্রেড ওয়েলস টু এনশিওর দ্যাট দে আর প্রোটেক্টেড ফ্রম কন্টামিনেশন। আপগ্রেড ওয়েলস মানে ওই যে ভেতরে ওয়ালটা করে দেওয়া, বাইরে ব্রিকের ওয়াল করে দেওয়া, এগুলোকে বলা হয় আপগ্রেড করা। এগুলো করে দিতে হবে যাতে ওয়েলগুলো ঠিক থাকে। এস্টিমেট দ্য ম্যাক্সিমাম ইল্ড অফ ওয়েলস এন্ড ইফ নেসেসারি রেশন দ্য ওয়াটার সাপ্লাই। যদি দেখা যায় ওইখানে রিসেটেলমেন্টে 100,000-এর ওপর লোক আছে, আমার ওয়াটারের যে কনজাম্পশন সেটা খুব লিমিটেড, সোর্সটা খুব কম, তাহলে যেরকম ভাবে ফুড আমি সাপ্লাই করি ওয়াটারও সেইভাবেই দেব, যতটা আমার অ্যাভেলেবেল সেই অনুযায়ী দেব, প্রচুর পরিমাণে ইউজ করার জন্য দেয়া যাবে না। নেক্সট হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনে আমরা জানি ট্রাকে করে ওয়াটার যায়, ভালো কথা। তো এই যে ওয়াটার ট্যাঙ্কার গুলো যাচ্ছে, সেই ওয়াটার ট্যাঙ্কার গুলো যখন পাঠানো হচ্ছে ক্লিন করে পাঠাতে হবে, ডিসইনফেক্ট করে। ওরা যখন ওখানে জলটা এমটি করে দিয়ে ফিরবে, ফেরার পর আবার ওগুলোকে ক্লিন করে রিফিল করতে হবে। ফুড সেফটিটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো টেম্পোরারি রিসেটেলমেন্টে যে ফুড রান্না করছেন যিনি বা যারা, তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। কেন, এটা ফুড হাইজিন আমি পড়েছিলাম খুব ভালো করে, একই জিনিস। মেনি কমিউনিকেবল ডিজিজ আর স্প্রেড থ্রু ফিকাল কন্টামিনেশন ড্রিঙ্কিং ওয়াটার এন্ড ফুড। তাহলে এভরি এফোর্ট শুড বি মেড টু এনশিওর দ্য স্যানিটারি ডিসপোজাল অফ এক্সক্রিটা আর এমার্জেন্সি ল্যাট্রিন শুড বি মেড অ্যাভেলেবল টু দ্য ডিসপ্লেস। তোরা জানিস এখন বায়ো টয়লেট আছে, গ্রিন টয়লেট আছে, তাহলে সেই ফ্যাসিলিটি যদি ব্যবস্থা করা যায় করে দিতে হবে ওদের জন্য। নেক্সট হচ্ছে ভেক্টর কন্ট্রোল। ওই যে বললাম যেহেতু ওয়াটার লজিক বেড়ে যাচ্ছে, তাহলে স্পেশাল কনসার্ন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরোসিস, র্যাট ফিভার, টাইফাস, প্লেগ আর
flood water provides ample breeding opportunities for mosquito, substantially বেড়ে যায়। এরপরে যেটা বলছিলাম ডিজাস্টার মিটিগেশন মানে প্রশমিত করা, কি দেখ লাইনগুলো, emergency prevention and mitigation involves measures designed either to prevent hazards from causing emergency or to lessen the likely effects of emergency। মানে ডিজাস্টার হবে, আর্থকোয়েক হবে, কিন্তু তাতে যে এফেক্ট গুলো হবে সেইটা যেন কম হয়, সেটা কিভাবে কমানো সম্ভব? ফ্লাড মিটিগেশন ওয়ার্কস আছে, বেশ কিছু তার নিয়ম আছে, অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড ইউজ প্ল্যানিং আছে, ইমপ্রুভড বিল্ডিং কোডস আছে, রিডাকশন অর প্রোটেকশন অফ ভালনারেবল পপুলেশন এন্ড স্ট্রাকচার আছে। এইগুলো করে স্ট্রাকচারাল কোয়ালিটি যদি মেনটেন করি অনেকটা সম্ভব। তারপরে হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস, এটা হচ্ছে প্রোগ্রাম অফ লং টার্ম ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস whose goals are to strengthen the overall capacity and capability of country, মানে এসডিজি যে গোলগুলো সেটাই, ম্যানেজ এফিসিয়েন্টলি অল টাইপ অফ এমার্জেন্সি, কিভাবে অ্যাবাউট অ্যান অর্ডারলি ট্রানজিশন ফ্রম রিলিফ থ্রু রিকভারি অ্যান্ড ব্যাক টু সাস্টেইন ডেভেলপমেন্ট। কি রকমের অবজেক্টিভ? এনশিওর দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম, প্রসিডিওর অ্যান্ড রিসোর্সেস আর ইন প্লেস to provide prompt effective assistance to disaster victims, thus facilitating relief measures and rehabilitation of services। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম থাকবে, প্রসিডিওর থাকবে, রিসোর্স থাকবে, ইন প্লেসে টাইমলি আমি দিতে পারবো আর ফাস্ট দিতে পারবো। সবকিছু আছে আমি দিলাম এক সপ্তাহ পর, সেটা করলেও হবে না, টাইমলি দিতে হবে, সেইটা হচ্ছে ডিজাস্টার প্রিপেয়ারনেস। কমিউনিটি প্রিপেয়ারনেস আরেকটা টার্ম, ডিজাস্টার প্রিপেয়ারনেস এর মতোই এটাও খুব ইম্পর্টেন্ট। কেন? আমি বলেছিলাম যখন ফার্স্ট কোনো ডিজাস্টার যে কোনো জায়গায় হয়, ফার্স্ট হেল্প আসে ফ্রম উইদিন দ্য কমিউনিটি। তাহলে কমিউনিটি যদি তৈরি থাকে তাহলে অনেকখানি এই লসটা এড়ানো সম্ভব। যেহেতু ওই জায়গা থেকে ডিজাস্টারটা হয়েছে, তারা যদি নিজেদিকে বাঁচাতে পারে সবচেয়ে বেশি লাভ ওই কমিউনিটির, আর তারা যদি বাঁচাতে না পারে সবচেয়ে বেশি লস ওই কমিউনিটি। সেই জন্য কমিউনিটি প্রিপেয়ারনেস খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ওইখানে যে রিসোর্স গুলো আছে, যা রিসোর্সেস অ্যাভেলেবেল উইদিন দ্য কমিউনিটি, সেইটা কমিউনিটিতে জানা উচিত যে আমার এখানে মোটামুটি এত পরিমাণ খাবার থাকে, এই জলের সোর্স আছে, যে কোনো বিপদে তাহলে ওরা সেইটাকে ইউজ করে আমার আর কতটা চাই সেই ডিমান্ডটা দিতে পারবে, ডিমান্ড আসা পর্যন্ত ওয়েট করতে পারবে। এইগুলো হচ্ছে একটা জেনারেল টু ডু লিস্ট, যেটা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে কাজে লাগে। যেমন হচ্ছে ডু নট ইউজ দ্য টেলিফোন এক্সেপ্ট টু কল ফর হেল্প, মানে কোনো একটা জায়গায় ডিজাস্টার হয়েছে, আমি সারাদিন ধরে ফেসবুক আর লাইভ করে গেলাম, দেখো কিরকম ডিজাস্টার, নয়, লাইনটাকে ওপেন করে রাখতে বলছে, কারণ কি গভর্নমেন্ট ইনস্ট্রাকশন পাঠাবে সেই জায়গাতে, আমি বিপদে আছি শুধু সেইটা আমি জানালাম ব্যাস। লিসেন টু দ্য মেসেজেস ব্রডকাস্ট বাই রেডিও এন্ড দ্য ভেরিয়াস মিডিয়া as to inform or development। তাহলে সবসময়তে গভর্নমেন্ট যা স্টেপ নিচ্ছে বা মিডিয়া যেটা নিউজ করে জানাচ্ছে যে এতটা বেড়েছে, এতটা কমেছে, আরো বেড়েছে, সেইগুলো কন্টিনিউয়াস মনিটর করতে হবে বা শুনতে হবে। কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন থাকলে সেই জায়গাতে অফিসিয়াল ইনস্ট্রাকশন কে দেয়? নর্মালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে দেয়, ডিএম থেকে দেয়, তাহলে সেইগুলো ফলো করতে হবে। তারপরে হচ্ছে একটা ফ্যামিলি এমার্জেন্সি কিট রেডি করতে হবে, এটা নিয়ারলি একটা ফার্স্ট এড কিটের মতোই, এটা মোটামুটি সবাইকার বাড়িতে থাকে বা থাকা উচিত। যে কোনো এক্সট্রা কিছু জায়গা, যেমন ধর বন্যা প্রবণ জায়গা, একটা ড্যামের কাছে, ড্যামের থেকে নিচে একটা গ্রাম আছে যেটা বারবার ভেসে যায়, সেই রকম জায়গায় কিছু স্পেশাল সিগন্যাল থাকে, সেইগুলো জানতে হবে। In all the different types of emergency, it is better to be prepared than to get hurt। মানে সবসময় প্রিপেয়ার থাকতে হবে, to get information as to get organized আর to wait rather than act too hastily। মানে র্যাপিড কোনো অ্যাকশন নেওয়ার আগে একটু ভাবতে হবে যে কোনো মেসেজ আমাকে দেওয়া হয়েছে কিনা, যে এই মুহূর্তে আমার বেরোনো চলবে না, সেইটা ভেবে ঠান্ডা মাথায় অ্যাক্ট নিতে বলা হয়েছে। এটা যে কোনো রকমের ডিজাস্টারের জন্য টু ডু লিস্ট। যেমন ধর ফ্লাডে বলা হয়েছে কি জানা উচিত, নদীর থেকে নিচে থাকে, ড্যামের থেকে ডাউনস্ট্রিমে থাকে, এরকম একটা জায়গায় ফগ হর্ন যদি থাকে, স্পেশাল সিগন্যাল নরমালি থাকে, তাহলে সেইটা কিরকম বাজে বা সেটা যখন শব্দ করে কিরকম শুনতে লাগে, এটা সবাইকার জানা উচিত। তার মানে ড্যাম থেকে জল ছাড়া হবে বা ড্যাম ভেঙে যেতে পারে। রেগুলারলি লিসনিং টু ওয়েদার ফোরকাস্ট, ওখানে ওয়েদার সবসময়তেই শোনা উচিত।
হারিকেন বা সাইক্লোন, যদি সমুদ্রে মৎস্যজীবীরা যারা যান মাছ ধরতে যান, তারা কিন্তু ওয়েদার ফোরকাস্ট শুনে যান বা রেগুলারলি শোনেন। ফ্লাড যখন হচ্ছে তখন ফার্স্ট ইলেকট্রিসিটিটা অফ করে দিতে হবে। যদি বাড়ি বিল্ডিং এর মধ্যে জল ঢুকে গেছে, ফার্স্ট হচ্ছে কারেন্টের সুইচ মেইনটা অফ করে দিতে হবে, যাতে ইলেকট্রোকিউশন না হয়ে যায়। প্রোটেক্ট পিপল অ্যান্ড প্রপার্টি, আগে পিপলকে প্রোটেক্ট করব, তারপরে নিজের প্রপার্টি যা বাঁচানোর ভ্যালুয়েবল সেগুলো বাঁচাবো। পিপলদের মধ্যে কাদিকে ফার্স্ট বাঁচাবো? চিলড্রেন, ওল্ড, সিক, ডিসেবলড, এদিকে নিয়ে আমি উঠে যাব আপার ফ্লোর, যেটা নিয়ারেস্ট পাবো। নিজের বাড়ি নাও থাকতে পারে, কাছাকাছি যে বাড়ি যেখানে অ্যাক্সেস করতে দেবে, যার উপরে উঠতে দেবে, যেটা মজবুত মনে হচ্ছে সেখানে। ওয়াটার কন্টামিনেশন হয়েছে কিনা এটা সম্পর্কে সচেতন থাকতে হবে। ওখানে আমি দুদিন আটকা আছি, জল পাচ্ছি না, বন্যার জল বয়ে যাচ্ছে, সেটা খাবো? খাওয়া যাবে না। ফার্স্টে কন্টামিনেটেড হয়ে আছে কিনা জলটা দেখে নিতে হবে, বুঝতে পারতে হবে। ডেঞ্জার জোনে যদি থাকি, যে আমি এমন একটা বিল্ডিং এর ছাদে আছি যে জায়গাটাতে জল আরো বাড়বে বলছে, যে জায়গাটা ভেঙে যেতে পারে, তাহলে সেই জায়গাটা থেকে আমাকে বেরোনোর প্ল্যান করতে হবে। নেক্সট হচ্ছে একটা ফ্লাডের পর সঙ্গে সঙ্গে আমি আবার নিজের জায়গায় ফিরে যাব না। জল কমে গেছে, আমার মনে হলো যে কমে গেছে, আমি যাব না। ফার্স্ট হচ্ছে যে অথরিটি আমাদেরকে অ্যানাউন্স করে বলবে যে আমরা ওই জায়গাটা সার্ভে করেছি, ইট ইজ নাও সেফ টু রিটার্ন টু ইওর হোম, তখন আমি যাব, তার আগে যাব না। দেন হচ্ছে ফেরার পরে যে যে রুমগুলো ফ্লাডেড হয়ে গেছিল সেগুলো সব ক্লিন করতে হবে। তারপরে যে সমস্ত বাসনপত্র, রান্নাঘরের ইউটেন্সিল, কিচেনের টয়লেট্রিজ, সমস্ত কিছু ক্লিন করতে হবে বয়েলিং ওয়াটার দিয়ে। তারপরে যদি কোনো ওখানে খাবার থাকে, জল থাকে, ক্যান্ড ফুড থাকে, রেফ্রিজারেটরের মধ্যেও যদি থাকে, সব ডিসকার্ড করে দিতে হবে। সেগুলো মেডিসিন হতে পারে, কসমেটিক হতে পারে, যে কোনো কনজিউমেবলস হতে পারে, সব কিন্তু ফেলে দিতে হবে। লাস্টলি চলে এলাম এনডিআরএফ নিয়ে কিছু কথা। এনডিআরএফ এর রেসপন্সিবিলিটি আমি বলেছিলাম, এই যে ফেজ গুলো বললাম, ফ্রম রেসপন্স টু রিলিফ, পুরোটাই এনডিআরএফ এর দায়িত্বে বা রেসপন্সিবিলিটি। এইটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের লোগো, এটা হচ্ছে টিম, আর ইনি হচ্ছেন কে জানা আছে? শ্রী পীযূষ আনন্দ। শ্রী পীযূষ আনন্দ আইপিএস, ইনি বর্তমানে ডিরেক্টর জেনারেল অফ এনডিআরএফ এই মুহূর্তে। এটা হচ্ছে ওনার মেসেজ। কি মেসেজ? NDRF has consistently taken the lead and demonstrated remarkable dedication and commitment in disaster situation, embodying the motto of providing sustained disaster response service under any circumstances. The dedication, professionalism and selflessness exhibited by the rescuers have earned NDRF widespread admiration. এখনো পর্যন্ত ওভার 1,55,000 প্রেসার্স লাইফ সেভ করেছে এনডিআরএফ, আর ইভাকুয়েট করেছে মোর দ্যান 8 লাখ স্ট্র্যান্ডেড ইন্ডিভিজুয়াল। কি কি মেজর ডিজাস্টার ওরা কভার করেছে বাইরের? জাপান ট্রিপল ডিজাস্টার 2011, নেপাল আর্থকোয়েক 2015, তুর্কি আর্থকোয়েক 2023. Excellent teamwork, rigorous training and greater use of technology have made this achievement possible. তোরা বলতে পারিস আমি তিনটে ইন্টারন্যাশনালের নাম দিলাম, হ্যাঁ ন্যাশনালে এত আছে এনডিআরএফ এর কাজ, আমার এখানে পুরো পাতা দিলেও শেষ করা সম্ভব নয়। এটা আছে লিস্ট, দেখে নিস প্রত্যেক বছর কত কত লাইফ সেভ করে এনডিআরএফ। এইটা একটু জেনে রাখ, এনডিআরএফ কনস্টিটিউট হয়েছিল আন্ডার দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, তাহলে এটা বেশি দিনে পুরনো নয়, মাত্র 19 ইয়ার্স। 2005 এ এটা কনস্টিটিউট হয়েছে। নোডাল মিনিস্ট্রি হচ্ছে হোম অ্যাফেয়ার্স। হেড অফ দ্য এনডিআরএফ বললাম আমি, এটা একজন ডেজিগনেটেড ডিজি যিনি ডেপুটেশনে আসেন। এছাড়াও ওই ডিজি ছাড়াও আরো সেভারাল ইন্সপেক্টর জেনারেল, আইজি আর ডেপুটি আইজি থাকে। 16টা ফোর্স ব্যাটালিয়ন আছে, প্যারামিলিটারি লাইন আর প্যারামিলিটারি ফোর্সের এনডিআরএফ এর মধ্যে। তার মধ্যে 4টে বিএসএফ, 3টে সিআরপিএফ, 2টো সিআইএসএফ, 4টে আইটিবিপি, 2টো এসএসবি, একটা আসাম রাইফেলস। আর ইচ ব্যাটালিয়নে অ্যাপ্রক্সিমেটলি 1149 এই পরিমাণ লোক থাকে। রেস্কিউ টিমে থাকে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ডগ স্কোয়াড আর অবশ্যই মেডিকেল বা প্যারামেডিক্স। কনস্টিটিউশন ইন 2005, NDRF with its swift and highly skilled rescue operation has emerged as most visible and vibrant force of NDMA। এটা কি বলেছিলাম? ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।
NDRF personnel are invariably trained किसे किसे देख flood rescue, collapse structures, search and rescue, medical fast responder, rope rescue, nuclear, biological, chemical emergency, dignified disposal of dead body. আর এরা কোথা থেকে ট্রেন হয় জানিস? নিশা, DRDO, বার্ক, CME, আর্মি, নেভি, এয়ারফোর্স সব জায়গা থেকে ট্রেন থাকে। ইউএস, সিঙ্গাপুর, চায়না, ফিনল্যান্ড, কোরিয়া, সুইজারল্যান্ড থেকেও ট্রেন থাকে। তাহলে এনডিআরএফ খুব স্পেশালাইজ সার্ভিস, এদের ওয়ার্ল্ড ওয়াইড একটা যথেষ্ট গুরুত্ব আছে, অ্যাক্লেমড সার্ভিস দেয় এবং একটা ভালো পরিমাণ লাইফ এরা সেভ করতে পারে। আপাতত এই পর্যন্তই, আর মালার আরাম শুভেচ্ছা, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস কর, বল। কি 7 তারিখ? কি বুঝতে পারছি না, বল। 7 তারিখ কি ছুটি? না, ছুটি তো হবে না বাবা। অফিসিয়াল রোস্টার আই ক্যান নট চেঞ্জ, এটা কিছু করার নেই। আমি সকালে একদম অলমোস্ট 11 to 4 PM অ্যাভেলেবেল থাকি মানডে। তোরা যদি বাই অফিসিয়ালি যে কোনো টাইমে ক্লাস করতে চাস আমি অ্যাভেলেবেল।